প্রিয় দর্শক, আমাদের আজকের যে সকালটি সেটি মঙ্গলবারের সকাল, ৪ঠা ফেব্রুয়ারির সকাল। আর মাঘের দিক থেকে ২১ দিন আজকে মাঘের। এই সকালে আমরা একত্রিত হলাম। প্রতিদিনের মতো আমাদের যে সংবাদপত্রের যে ঝাঁপি থাকে, আমাদের সংবাদ থাকে, শিরোনামগুলো থাকে, বিশ্লেষণ থাকে, সেই সব নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আর সঙ্গে তো থাকছেন আমাদের একজন অতি মূল্যবান, আমাদের সঙ্গে যারা যুক্ত হন সেই অতিথি। সব কিছু নিয়ে একটি তথ্যবহুল সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমি ডক্টর মঞ্জুরুল হক। চলুন সংবাদের ভুবনে। আমরা শুরুতেই সময়ের আলো দিয়ে আমরা শুরু করতে চাই। সময়ের আলোর প্রথম যে সংবাদটি আমাদের হাতে রয়েছে এটি হচ্ছে একদম লাল কালিতে চোখের আলো নিভে আসে। ড্রপ হেডলাইনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের তালিকায় শহীদ ৮৪৪ জন, আহত ১৩,০৩৭ জন, বিদেশ পাঠানো হয়েছে ৩০ জনকে, খরচ ১৬ কোটি ১৪ লাখ, রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ। আরেকটি কোটেশন মার্ক আছে, এটি হচ্ছে চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়ে রূপরেখা তৈরি করেছে সরকার। ডাক্তার সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তার কথাটি কোট করা হয়েছে। গোলাম মোস্তফার রিপোর্ট। একটু আমরা যদি লিড নিউজটা দেখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯শে জুলাই রাজধানীর মিরপুর ১০-এর গোল চত্বরে বাম চোখে গুলিবিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম। ৩০ বছর বয়সী তরুণ বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে ডান চোখে কম দেখছেন, দুটি চোখেই আলো নিভে আসার শঙ্কায় রয়েছেন তিনি। আমরা এই সংবাদটি এরকম একটি সংবাদ দিয়ে আমাদের শুরু করতে হলো। সত্যি এটি খুব কষ্টকর সংবাদ, আমরা জানি। তার পাশেই প্রেস উইং জানালো, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার, ২৩ হত্যাকাণ্ডে সাম্প্রদায়িক সহিংসতা পায়নি সরকার। ডান পাশে প্রধান উপদেষ্টা বললেন, বিশৃঙ্খলা সৃষ্টিতে বিপুল অর্থ ব্যয় করেছে হাসিনার সহযোগীরা। এর ড্রপহেডে বলা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ, অনলাইনে মামলা করার পদ্ধতি চালুর নির্দেশ। তার পাশে ইন্টারপোলের সঙ্গে পুলিশের যোগাযোগ, হাসিনার নামে রেড নোটিশ জারির অনুরোধ। আমরা যদি একটু লোয়ার ফোল্ডারে যাই, লেখা আছে লাল একটি হেডে, লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশ অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব, সারা রাত পাহারা দিল সেনাবাহিনী। তা ঠিক নিচেই টাস্কফোর্স কমিটির প্রতিবেদন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সুপারিশ, ঘুষ চাঁদাবাজি বন্ধে গুন্ডা প্রতিরোধ স্কোয়াড গঠনের সুপারিশ, বিমানে লোকসান কমাতে বিদেশি সংস্থা দিয়ে পরিচালনা জরুরি, বছরের পর বছর সরকারি হাসপাতালগুলোতে সেবা পায় না মানুষ। এটি ক্যাম্পাসের খবর। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবিতে সোমবার শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করলে ভোগান্তির সৃষ্টি হয়। এই ছবিটি রয়েছে এখানে। আন্দোলন স্থগিত করল তিতুমিরের শিক্ষার্থীরা, সড়ক ও রেলপথ অবরোধে চরম ভোগান্তি। এটি হলো সময়ের আলোর প্রথম পাতায়। আমরা একটু শেষ পাতায় চোখ দিই। শেষ পাতায় বলেছে, কাউন্সিল করার চাপ বাড়ছে বিএনপিতে, ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু, পূজার ছুটিতে বাড়ল ভিড়। কোথায় বাড়ল? এটি হলো অমর একুশে বইমেলায়। প্রিয় দর্শক, যারা বইমেলাতে যাবেন বা যাদের বই চলে এসেছে, বই আসবে, বা আমরা যারা একান্ত পাঠক, পাঠকের জন্যই তো বই, সমস্ত আয়োজন তো পাঠকের জন্যে, পাঠক, সমালোচক, এসব কিছুর জন্যে, বইমেলাতে গেলেই কিন্তু
আপনি হাজার হাজার বই দেখতে পাচ্ছেন, একটি পরিবেশ পাচ্ছেন, সেটি অনন্য। অমর একুশের একটা ছোট এক কলমের একটা নিউজ আছে, গানের পাখিরা এনেছিল রক্তিম ভোরের বারতা। অনলাইনে পরিচয় হয়েছিল কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, মরদেহ ফেলে যায় হাতির ঝিলে। প্রিয় দর্শক, এই অত্যন্ত কঠিন, অত্যন্ত খারাপ লাগার একটি বিষয়। আমরা এই সংবাদটি আমরা দেখেছি বিশ্লেষণ করে। একজন কিশোরী, পিতা সরকারি কর্মচারী, সুন্দর সংসার, তার সঙ্গে পরিচয় হয়েছিল সামাজিক মাধ্যমে কিছু ছেলেদের। সে একদিন বাড়ি থেকে বেরোলো, বেরিয়ে বলল যে আমার কাজ আছে, আমি বেরোচ্ছি, আর ফেরেনি। পরে দেখা গেল তার লাশ পাওয়া গেছে এবং গণধর্ষণের শিকার হয়েছিলেন আমাদের এই প্রিয় মানুষটি। তাকে ফেলে দেওয়া হয়েছিল হাতির ঝিলের পানিতে। এই যে সামাজিক মাধ্যমে যোগাযোগ এবং কোনো রকম বাছ বিচার না করে বন্ধুত্ব করা, তাদের সঙ্গে বের হয়ে যাওয়া, তার নিজের জীবন দিয়ে সেই ভুলটির সংশোধন তো বলা যায় না, সেই ভুলটিকে করে দিলেন আমাদের এই কিশোরী। সুতরাং সামাজিক যোগাযোগের সঙ্গে, বন্ধুত্ব তৈরির সঙ্গে আমরা সবাইকে সাবধান করছি। সে মেয়েটি বলেছিল ফিরতে দেরি হবে বলে এখনও বাসায় ফেরেনি সুবা। তার ছবি দেয়া আছে পাশে। খুবই কষ্ট পেয়েছি সংবাদটি পড়ে। যারা এই মুহূর্তে আমাদের যারা গার্ডিয়ান আছেন, যারা সন্তানদের পিতা মাতা কিংবা অভিভাবক, তাদের বলছি এ বিষয়ে সাবধান থাকবেন ভীষণ রকম। বিশ্ব ক্যান্সার দিবস আজ, প্রতিরোধে 7 সুপারিশ। এই সংবাদটি আমরা কিন্তু এই সপ্তাহের মধ্যে বারবার পাচ্ছি। ক্যান্সারের চিকিৎসাটা বাংলাদেশে আমরা সেইভাবে পাচ্ছি না। খুবই কঠিন অবস্থা স্বাস্থ্য খাতের। প্রিয় দর্শক, সময়ের আলোর এই ছিল প্রথম এবং শেষে। আর আমরা একটু যুক্ত হতে চাই, এই যে একটু আগে যে পড়লাম যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে, যেখানে সরকারি 7টি বিশ্ববিদ্যালয় একত্রিত হবে, সেটি নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা কিভাবে সমাধান করা যায়, এসব বিষয়ে আমরা একটু কথা বলবো দারুস সালাম বিশ্ববিদ্যালয় সোমালিয়ার সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আসিফ মিজানের সঙ্গে। প্রফেসর ডক্টর আসিফ মিজান, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। নিশ্চয়ই ভালো আছেন আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রফেসর ডক্টর, জি ভালো আছি। প্রফেসর ডক্টর আসিফ মিজান, সম্মানিত উপাচার্য, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের এই পরিস্থিতি আপনি দেখছেন সোমালিয়া থেকেও, এই যে আমাদের শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে 7টি কলেজের প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রীর ব্যবস্থাপনা, এটিকে আপনি শিক্ষাবিদ হিসেবে কিভাবে দেখবেন, যে সমাধানটা আমরা কিভাবে করতে পারি? ধন্যবাদ। আপনি জানেন যে এমন একটা সময়ে আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, যখন বাংলাদেশই শুধু নয়, বহির্বিশ্ব থেকে শত শত হাজি এসেছে, শত শত মানুষ এসেছে তাবলিগের যোগ দেওয়ার জন্য। বিশেষ করে বাংলাদেশের সমস্ত প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। এই সময় আমরা জানি যে মানুষ, আমাদের অনেকগুলো নৈতিক দায়িত্ব থাকে, সে কারণে আমরা কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম থেকে বিরত থাকি, যাতে করে এই মানুষগুলির চলাচলে কোনো রকম বিঘ্ন না ঘটে। কিন্তু আমরা কি দেখলাম যে আমাদের ছেলেমেয়েরা, যারা কদিন আগেই তাদের জীবন উৎসর্গ করতে দ্বিধা হয়নি এই বাংলাদেশের জন্য, তারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। কিন্তু তারপর থেকে যে দৃশ্যটি, আসলে এটা সার্বিকভাবে আমাদের দেখতে হবে। আজকে শুধু তিতুমির কলেজের এই আন্দোলনকে যদি আমরা আলাদা করে দেখি, তাহলে আমার মনে হয় যে রুট কজ যেটা, সেটা আমরা পাবো না। অতএব আমি একটু সামগ্রিকভাবে দেখতে চাই। সেটি কি আপনি দেখবেন, যখন আমাদের জুলাই বিপ্লব ঘটলো, 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করলাম,
8 তারিখে আমাদের নতুন সরকারের যাত্রা শুরু হলো। হুম, এই যাত্রার শুরুতে আমরা দেখলাম যে আমাদের যারা বিপ্লবের অগ্রসৈনিক ছিলেন তারা আমাদের সরকারে যোগদান করলেন। আমরা তখন সাধুবাদ জানিয়েছিলাম। এবং প্রধান উপদেষ্টা তার যদি কিছু বক্তব্য আমি স্মরণ করি, তাহলে দেখবো যে তিনি বললেন যে ছাত্ররাই তাকে এই পদে বসিয়েছে। আলহামদুলিল্লাহ, এতে দ্বিমত করার তেমন কিছু নেই। কিন্তু তারপরে তিনি কি বললেন? তিনি ছাত্রদেরকে আহ্বান করলেন যে তারা যেন রাজপথ না ছাড়ে। এই যে রাজপথ না ছাড়ার আহ্বান প্রধান উপদেষ্টা থেকে, এবং তারা যখন ছাত্ররা দেখলেন যে তারা যা চায় তাই হতে পারে, এবং আরো যখন দেখলেন যে তার বন্ধু যার সাথে সে একই ম্যাচে থাকতো, যারা একটা ডিম দুজনে ভাগ করে খেত, আজকে সেই বন্ধুর জীবনের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, বিশেষ করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ভাবে। তখন সেও কিন্তু মানসিকভাবে এক ধরনের দিশেহারা। ফলে আপনারা দেখবেন যে আমরা সমস্ত জাতি ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্টের বিপ্লবে অংশগ্রহণ করেছি। কেন? এটি ছিল একটি জাতীয় স্বার্থে, এবং সেজন্যই তারা আমাদের যে বীর সৈনিক যারা শহীদ হয়েছে তারা আমাদের বীর, যারা বেঁচে আছে তারা আমাদের গাজী। কিন্তু এই বীর এবং এই গাজীরা যখন দেশের সাথে কাজ করে বাহবা পাচ্ছিল, আমাদের সমস্ত জাতি হুম, হুম, সবসময় তাদেরকে হিরো হিসেবে দেখছিল, তখন দেখা গেল যে বিভিন্ন কর্নার থেকে ছাত্ররা আত্মকেন্দ্রিক হয়ে উঠলেন। এবং তারা কি করলেন, আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে দনিয়া কলেজ এবং তার পার্শ্ববর্তী আরো একটি মেডিকেল কলেজ, তারা যেভাবে পরস্পরের বিরুদ্ধে লিপ্ত হলো, ভাঙচুর করলো, আমাদের সম্পদ নষ্ট করলো, কিছু ছাত্র আহত হলো। এরপরে বিভিন্ন জায়গায় বিশেষ করে সবাই অত্যন্ত অবাক হয়ে দেখলো, ছাত্ররা দাবি করলো অটো পাসে, তারা সেটা পেয়ে গেল। অতএব ছাত্রদের কাছে আজকে মনে হয়েছে যে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে রাজপথে থাকতে বলেছে, আমরা যেহেতু একটি বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছি দেশে, অতএব আমাদের সকল ইচ্ছাই পরিপূর্ণ হতে হবে। জি, সেখানে যুক্তি আছে কি নেই, এই কোমলমতি ছেলেমেয়েরা সেই জায়গাটায় তারা আর নেই। অতএব আমি মনে করি যে প্রধান উপদেষ্টার শুরুতেই আহ্বান জানানো উচিত ছিল যে তোমরা নতুন বাংলাদেশ উপহার দিয়েছো, এবার তোমরা ক্লাসে ফিরে যাও। অতএব আমি মনে করি যে এখন এটা অনেক দেরি হয়ে গিয়েছে, এবং এই মুহূর্তে আমাদের এই সমস্যা থেকে উত্তরণ দরকার। এটি শুধু তিতুমির কলেজের বিষয় নয়, এটি শুধু 7 কলেজের বিষয় নয়, এটি যে কোনো মুহূর্তেই, আপনি জানেন বাংলাদেশে অনেকগুলি কলেজ আছে যেখানে 30,000 বা ততোধিক ছাত্রছাত্রী রয়েছে। জি। অতএব ছাত্ররা যদি তাদের এই যে আত্মকেন্দ্রিক চিন্তা এখান থেকে বের হয়ে না আসে বা তারা এখানে সফল হয়, তাহলে আমরা এই আন্দোলন আর সামাল দিতে পারবো না। অতএব প্রফেসর ডক্টর আসিফ মিজান, আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে তাদেরকে আশ্বাসও দেয়া হচ্ছে যে হ্যাঁ, আমরা কোন কাঠামোতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করব সেদিকে আমরা কাজ করছি। আপনার কি মনে হয় যে কোনো কাঠামোর আরেকটি কাঠামোর ভেতরে এই নগরের 7টি কলেজ নিয়ে এসে কাজ করা যাবে? ওদিকে তো আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ও ছিল। মানে আপনার ধারণাটা কি যে এই সমাধানটা কিভাবে করা যায়? দেখুন, আমাদের জাতীয় স্বার্থ চিন্তা করতে হবে, ছাত্রছাত্রীদের স্বার্থ অবশ্যই জি, দেখতে হবে। তার আগে জাতীয় স্বার্থ চিন্তা করতে হবে। এই 7টি কলেজ কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসলো, সেটির ইতিহাস কিন্তু কোনো পজিটিভ নয়। সেখানে একটা রেষারেষি, আমি সেই দিকে যাব না। সেটা কোনো জাতীয় স্বার্থে তখন এই কাজটি হয়নি। আজকে যখন 7 কলেজের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসলো, তাদের জন্য একটি স্বতন্ত্র জি, বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করা যেতেই পারে। কিন্তু প্রত্যেকটা কলেজ, বিশেষ করে আজকে যদি আপনি তিতুমির কলেজকে একটি ইউনিভার্সিটি করতে চান, তারপরে এরকম আমি যেটা বললাম যে শুধু ঢাকাতেই নয়, সারা দেশে এরকম কমপক্ষে 50টি কলেজ আছে যাদের ছাত্রছাত্রীর সংখ্যা 30,000-এর উপরে, তারা তো এই ধরনের দাবি তুলবে, এবং এই দাবি মোটেই যৌক্তিক নয়। অতএব এটার জি, সমাধান কি? আপনি আপনি বলেছেন ইতিমধ্যে সরকার তাদেরকে আশ্বাস দিয়েছে। আসলে সরকারের যে পলিসি যারা গ্রহণ করে আমি জানি না, তবে আমার মনে হয় তাদেরকে আরো অনেক ভেবে চিন্তে তাদের প্রত্যেকটা স্টেপ নেওয়া দরকার। এখানে কিন্তু সরকারের শুরুতেই এই বিষয়ে খুবই গুরুত্বের সাথে আলোচনা করে মিটমাট করে ফেলা উচিত ছিল, এবং ছাত্রদেরকে কোন রকম আশ্বাস দেওয়া
আমি মনে করি আদৌ ঠিক হয়নি। কারণ এই মেগা সিটি ঢাকাতে এমনিতেই এরকম কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার মধ্যে থাকা উচিত নয়। সেক্ষেত্রে যদি আপনার এই 7টি কলেজ নিয়ে আরেকটি বিশ্ববিদ্যালয় হয়, সেটিও নিয়ন্ত্রণ করা খুব সহজসাধ্য ব্যাপার হবে না। তারপরে যদি আপনি প্রত্যেকটা কলেজ, বিশেষ করে তিতুমির কলেজ উত্তর ঢাকার সর্ববৃহৎ কলেজ, কলেজ হিসাবে এটি যথেষ্ট সুনামের সাথে তার কাজ জি, চালিয়ে যাচ্ছে, কিন্তু সেটিকে বিশ্ববিদ্যালয় করে পুরো উত্তর ঢাকাকে আবার আমরা আমরা জিম্মি হতে দিতে পারি না। এখানে শিক্ষা লাভের যে প্রত্যাশা, তার চেয়ে মনে হয় ছাত্র ছাত্রীদের, বিশেষ করে যারা নেতৃত্বে আছে, তাদের নেতৃত্বের আকাঙ্ক্ষা, তারা সরকারকে চাপে ফেলে তাদের অন্যরকম ব্যক্তিগত বা আচ্ছা, দলীয় আচ্ছা। গোষ্ঠীগত সুযোগ সুবিধা জি। আদায়ের একটি প্রচেষ্টা, এটি আমাদের এখানে রুখে দিতে হবে। আহ, সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আসিফ মিজান, আমরা আপনার কথাগুলো শুনছিলাম, এবং সেই সঙ্গে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে যেটি অসুবিধা হয় সেটি হলো যে শিক্ষা ক্যাডার থেকে, দেশ থেকে আবার একটি কলেজ আবার চলে যায়। কলেজকে কলেজ রেখে আলাদাভাবে কোনো স্ট্রাকচার, কোনো রকমের কাঠামোর ভেতরে আনা যায় কি না, এ বিষয়টি বোধহয় ভেবে দেখা যায়। আপনার মূল্যবান বক্তব্য শুনলাম প্রফেসর ডক্টর আসিফ মিজান। আমি 30 সেকেন্ড সময় নিব। দেখেন, আসলে ছোট্ট আমাদের করে, উচ্চ জি। শিক্ষা এমনিতেই, সীমিত হওয়া উচিত। এ বিষয়ে আমার শ্রদ্ধেয় অধ্যাপক, যা আপনি জানেন যে ইউজিসির সম্মানিত চেয়ারম্যান মরহুম তারেক শামসুর রহমান স্যার অনেক আগেই অনেক লেখালেখি করেছেন যে আমাদের উচ্চ শিক্ষা সীমিত হওয়া উচিত। সরকার এই উচ্চ শিক্ষাকে যেভাবে এক্সপান্ড করার চিন্তা করছে, সম্প্রসারণ করার চিন্তা করছে, তাতে জাতীয় স্বার্থ মোটেই রক্ষা হচ্ছে না। জি, অতএব আমি আচ্ছা। আশা করি একটি উচ্চ শিক্ষা সংস্কার কমিশন গঠন করে আমাদের এই উচ্চ শিক্ষা নিয়ে প্রচুর গবেষণা হওয়া উচিত, এবং উচ্চ শিক্ষা অবশ্যই সীমিত করতে হবে, এবং রাজধানীকে এই যানজটের থেকেও মুক্ত দেওয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর আসিফ মিজানকে। তিনি দারুস সালাম বিশ্ববিদ্যালয় সোমালিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং দেশ রূপান্তরের একটু কথা বলি। দেশ রূপান্তর তার প্রথম হেডলাইনে বলল, ভোগান্তি দিয়ে সরলেন শিক্ষার্থীরা, দাবি পূরণে তিতুমির শিক্ষার্থীদের 7 দিনের আলটিমেটাম, বিশ্ববিদ্যালয় আন্দোলনের যৌক্তিকতা নেই, শিক্ষা মন্ত্রণালয় বলছে এই কথাটি। এই বিষয়টি নিয়ে আসলে চিন্তাভাবনার বিষয় রয়েছে। কৌশল পাল্টে সাদা পোশাকে পুলিশ, নির্দেশ মানার বালাই নেই, বন্ধ হয়নি 54 ধারার প্রয়োগ, সিভিল টিমে বেশি আগ্রহী থানা পুলিশ। আমরা এটি দেখছি। আচ্ছা, একটু ইত্তেফাকের দিকে আমরা যদি যাই। ইত্তেফাক বলল, নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। তিনি আরও বললেন, ড্রপহেডে এ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈরাজ্য সৃষ্টি করতে শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা বিপুল অর্থ ব্যয় করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন তিনি। ইত্তেফাকের একদম ডান পাশে একটা ছবি, সেখানে তিতুমির শিক্ষার্থীদের রেল সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা, আশ্বাসের পরে 7 দিনের জন্যে আন্দোলন স্থগিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো সংকট সংগ্রামে আলো দেখায় 21শে ফেব্রুয়ারি, ইত্তেফাকের মাঝখানের পৃষ্ঠার একটি রিপোর্ট। বাড়ছে ক্যান্সার, আবারও সেই খবরটি আমাদের পত্রিকায় বারবার, এই কষ্টকর আশঙ্কাজনক খবরটি আসছে। বাড়ছে ক্যান্সার রোগী, কিন্তু নাজুক চিকিৎসা ব্যবস্থা। বিশ্ব ক্যান্সার দিবস আজ। প্রিয় দর্শক, বিশ্ব ক্যান্সার দিবসে সত্যি সত্যি মন খারাপ করা একটি ছবি রয়েছে আমাদের বাঁ পাশেই। ডান পাশে এই যে তিতুমির কলেজের আমাদের প্রিয় শিক্ষার্থীরা যে নাজুক অবস্থানটা তৈরি করেছিলেন, মানে ওরাও ওদের আন্দোলন চালিয়ে যাচ্ছে দাবির জন্যে, কোনো ভালো কিছুর জন্যে, তাতে ক্যান্সারের রোগীরাও তো আটকে যাচ্ছে, মৃত্যু পথযাত্রী রোগী তো আটকে যাচ্ছে। বিশ্ব ক্যান্সার দিবসে আমরা আসলে এটি চাই না, আমরা একটু শান্তিতে থাকতে চাই। প্রিয় দর্শক, হ্যাঁ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। শেষে এসে একটু আমাদের দুটো বিষয় কষ্ট দিয়েছে। অনেকগুলো কষ্টকর কথা তো আমরা বলি
আসলে খুব খারাপ একটি মানে ডেফিনেশন। ব্যাড নিউজ ইজ গুড নিউজ, মানে পত্রিকার জন্যে খারাপ সংবাদটাই আসে আগে, কারণ অসঙ্গতিগুলো তুলে ধরাই তো আমাদের কাজ। আজকে ক্যান্সার দিবসে যত মানুষ ক্যান্সারে কষ্ট পাচ্ছে তাদের জন্য আমার দেশে তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। আজকে যদি আমি আক্রান্ত হই, আপনি আক্রান্ত হন, কোথায় যাবেন? আরেকটি হলো, আমাদের ছোট্ট ফুটফুটে একটি কিশোরী সামাজিক গণমাধ্যমে তাদের বন্ধুবান্ধব তৈরি করে বাড়ি থেকে বেরিয়ে গেল আসছি বলে। আমাদের এই কিশোরী আর ফেরেনি। তাকে যখন পাওয়া গেল তখন সে হাতির ঝিলের জলের ভেতরে নীরব নিস্তব্ধ মৃত্যুর ঘুমে আচ্ছন্ন। আমরা চাই না আমাদের সন্তানেরা এভাবে চলে যাক, এভাবে কষ্ট পাক। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে কার সঙ্গে আপনার সন্তান বন্ধুত্ব স্থাপন করছে সেটি আপনি দৃঢ় চিত্তে দেখে নিন। আমরা বিশ্বাস করি আপনি সচেতন হবেন। বিশ্ব ক্যান্সার দিবসে সকল ক্যান্সার আক্রান্ত রোগী আরোগ্য লাভ করুক, এই প্রত্যাশায় শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল। শুভেচ্ছা সবার জন্যে।